দেখো আজ আমি তোমাদের রিভিশন ক্লাস করাবো। ঠিক আছে, যেহেতু তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে তো আজ থেকে রিভিশন ক্লাস করাবো। তো দেখো প্রথমেই আমি তোমাদের প্রথম অধ্যায়টা শুরু করব। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ইতিহাসের ধারণা। ঠিক আছে, তো এই যে অধ্যায় চ্যাপ্টার, তো এখানটা একটা টপিক আছে ইতিহাস চর্চা, তাই তো বললাম ইতিহাস চর্চা। তো এই ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে একটা কথা বলি। দেখো, ঐতিহাসিক বা গবেষকরা কোনো গুরুত্বপূর্ণ ঘটনাবলী, যখন কোনো ঐতিহাসিক বা গবেষক তারা কি করেন না, কোনো গুরুত্বপূর্ণ ঘটনাবলী, তো তার সেই ঘটনার প্রকৃত সত্য কী, তো সেইটা উদ্ধারের জন্য বিভিন্ন লিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে তার তথ্য সরবরাহ করে। তো সেই সকল তথ্যগুলোকে কি বলা হয় বলা তো, ঐতিহাসিক তথ্য, তাই তো ঐতিহাসিক তথ্য বলা হয়। আর ইতিহাস তথ্য যেটা, সেটা কি দেখো না, একজন ঐতিহাসিক যখন ইতিহাস পুনর্গঠনের সময় যে সমস্ত আদর্শ, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন, তো তাকে বলা হচ্ছে কি ইতিহাস তথ্য। ঠিক আছে, কি বললাম, যে যখন কোনো একজন ঐতিহাসিক ইতিহাস পুনর্গঠনের সময় যে সমস্ত আদর্শ, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন তাকে বলা হচ্ছে ইতিহাস তথ্য। ঠিক আছে, তো এরপরে আমরা আসব যে ইতিহাস চর্চা কি। দেখো, সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে, অর্থাৎ সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, ফলে ইতিহাস সম্পর্কে ধারণাও বদলায়। দেখো, বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিভিন্ন ধরনের ব্যাখ্যা এবং লেখা, যেটা সেটাই হচ্ছে কি ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি, তাই তো। তাহলে কি বললাম, যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও লেখা, যেটা সেটাই হচ্ছে ইতিহাস চর্চা, তাই তো। তো দেখো, এই যে ইতিহাস চর্চার কথা বললাম, তো এই ইতিহাস চর্চাটা দুটি বিষয়, মানে এই ইতিহাস চর্চা করা হয় দুটি বিষয়কে কেন্দ্র করে, তাই তো। তার মানে এই যে ইতিহাস চর্চার কথা বললাম, এই ইতিহাস চর্চা গড়ে ওঠে দুটি বিষয়কে নিয়ে। একটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু, একটা ইতিহাসের বিষয়বস্তু, আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে লেখন পদ্ধতি বা আমরা বলি কি রচনা শৈলী, তাই তো। এই দুটি ভাবে এই ইতিহাস চর্চা করা হয়। তো দেখো, তার মানে দেখো, এই যে বিষয়বস্তু বললাম, তো এখানেতে আমরা দেখতে পাই যে গতানুগতিক ইতিহাস লেখা হতো রাজাদের গৌরব কাহিনী নিয়ে, তাই তো। আমরা যদি অনেক আগে যাই তোমার, তখন আমরা দেখতে পাবো যে রাজাদের কাহিনী সেখানে তোমার ফুটে উঠেছে, অর্থাৎ সেটা রাজাদের সিংহাসন লাভ হতে পারে, তার রাজ্য জয় হতে পারে, বিভিন্ন রাজ্যের সঙ্গে সন্ধি হতে পারে, বা যুদ্ধের কাহিনী বা তাদের গৌরবের কাহিনী সেই ইতিহাসের মধ্যে আবর্তিত হয়। কিন্তু আবার সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসের ক্ষেত্রেও সেটা পরিবর্তন ঘটে, যার ফলে পরে আবার দেখতে পাই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা যেমন দেখতে পাচ্ছি যে তোমার যেমন নবজাগরণ ঘটছে, তারপর সেখানে যুক্তিবাদ, তারপর জনগণের কথাও ক্রমশ সেই ইতিহাসের বিষয়বস্তু হয়ে উঠছে, তাই তো। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসেরও ধারার বদল ঘটছে। আবার যদি আমরা লিখন পদ্ধতির ক্ষেত্রে দেখি, সেখানেও আমরা দেখতে পাবো যে বিভিন্ন বিতর্ক, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তো বিভিন্ন বিতর্কের পর ইতিহাসের লিখন পদ্ধতি তথ্য নির্ভর ও বিজ্ঞান ভিত্তিক রূপ গ্রহণ করার ফলে এই ইতিহাস চর্চারও কি পরিবর্তন এসেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, এই যে বললাম ইতিহাস চর্চা, তো দেখো আমরা যখন ইতিহাস পড়ি তখন আমরা দেখি দেবে যে ইতিহাস পড়ার সময় দেখা যায় যে
একই ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকমভাবে করছেন। তার কারণ কি? এর কারণ আছে। তো তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই যে একই ঘটনাকে তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। দৃষ্টিভঙ্গির এই যে পার্থক্য, তো সেই পার্থক্যের উপর ভিত্তি করে ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে ভাগ করার প্রবণতা দেখা যায়। তো এই যে একই ঘটনার এই যে ভিন্ন ভিন্ন ইতিহাসের তুলনামূলক চর্চা, তো সেই চর্চাকে আমরা বলছি হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা, তাই তো? তো এই ইতিহাস চর্চার দেখো বর্তমানে এর 6টা পদ্ধতি আছে। এই ইতিহাস চর্চা তাহলে কটা পদ্ধতি বললাম বলো তো? 6টি, মনে রাখবে। তো সেই পদ্ধতিগুলো কি কি দেখো। একটা হচ্ছে জাতীয়তাবাদী, একটা হলো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, একটা হলো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, ঠিক আছে? একটা হচ্ছে সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, তারপরে হচ্ছে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, তারপরে হলো মার্ক্সবাদী, ইতিহাস চর্চা, তারপরে হচ্ছে অ্যানাল গোষ্ঠী, গোষ্ঠীর ইতিহাস চর্চা, আর একটা যেটা আছে সেটা হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, ঠিক আছে? তো এই 6টি ইতিহাস চর্চা। এই বিষয়বস্তু আর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য এই 6টা ইতিহাস চর্চা প্রভাবভেদ করে উঠেছে, ঠিক আছে? তো এদের সম্পর্কে এবার আমাদেরকে জেনে নিতে হবে। যেমন প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, তাই তো? দেখো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা যেটা, এখানেতে আমরা কি দেখতে পাই না, নিজ দেশ ও দেশবাসীর স্বার্থে জাতীয়তাবাদী ইতিহাস লেখা হয়। তার মানে এই যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, এই ইতিহাস চর্চায় আমরা দেখতে পাচ্ছি কেবল একটি দেশ ও জনগণের কথা আলোচিত হচ্ছে। তার মানে এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থ প্রধান হয়ে ওঠে। দেশের যে ঐতিহ্য ও সংস্কৃতি সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, বোঝা গেছে? আর এই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত যে সমস্ত ঐতিহাসিক তারা হলেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, এরা সবাই হচ্ছেন জাতীয়তাবাদী ঐতিহাসিক। এখানে একটা কোশ্চেন হয় যে কোন জাতীয়তাবাদী ঐতিহাসিক চেক জাতির ইতিহাস রচনায় খ্যাতি লাভ করেছেন? এটা মনে রাখবে। তাহলে বলবে যে বলকান অঞ্চলের একজন ছিলেন, বলকান অঞ্চলের চেক জাতির ইতিহাস রচনা করে যিনি খ্যাতি লাভ করেছেন তিনি হচ্ছেন ফ্রান্টিশেক পালাকি। কি নাম বললাম? ফ্রান্টি, মনে রাখবে নামটা। ফ্রান্টিশেক পালাকি, ঠিক আছে? কি বললাম? ফ্রান্টিশেক পালাকি, ঠিক আছে? নামটা মনে রাখবে। এরপরে আসছি, দেখো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, ঠিক আছে?
সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এইখানে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই ধরনের ইতিহাস চর্চায় নিজ দেশ ও তার যে উপনিবেশ, সেই উপনিবেশের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তার মানে এই যে জাতীয়তাবাদ, এইখানেতে এই যে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, এখানেতে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী যে ধারা, সেই ধারার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই তোমার সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। তার মানে এখানে অন্য দেশকে দখল করা, শোষণ ও শাসন করা এবং নিজ দেশের স্বার্থে তাকে ব্যবহার করা, তো এই সমস্ত বৈধতাকে দানের চেষ্টা করাই হচ্ছে এই ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু, এই সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। বোঝা গেছে? আর এই ইতিহাস চর্চায় যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা হচ্ছেন যেমন জেমস মিল, তারপরে হচ্ছে তোমার উইলিয়াম হান্টার, ভিনসেন্ট স্মিথ, এরা সবাই ছিলেন সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে এখানে এরকম ধরনের কোশ্চেন হতে পারে যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো, জাতীয়তাবাদী ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম, বা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার কেমব্রিজ গোষ্ঠী। দেখো কেমব্রিজ গোষ্ঠী যেটা আসছে, বা কেমব্রিজ গোষ্ঠীর যে ইতিহাস চর্চা। দেখো আমরা সবাই জানি যে তোমার ইংল্যান্ডে একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। তো এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গবেষক অধ্যাপকবৃন্দ সবাই কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী নামে পরিচিত। দেখো এই স্যার লিউইস লেমিয়ার, কি নাম বললাম, নামটা মনে রাখবে, স্যার লিউইস লেমিয়ার। ঠিক আছে, লেমিয়ার, এই স্যার লিউইস লেমিয়ার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ ধারার ইতিহাস চর্চা শুরু করেন, যে ইতিহাস চর্চাটাকে বলা হচ্ছে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। দেখো এইখানেতে আমরা এই ধারার ইতিহাস চর্চায় আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে অবজ্ঞা করা হয়। অর্থাৎ কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা এবং গবেষণার মান খুব উন্নত হলেও কিন্তু সেটা সংকীর্ণ স্বার্থে ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণ আন্দোলন বা জাতীয়তাবাদ যেটা, সেইটা এখানে কী করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, তার মানে পুরোপুরি অগ্রাহ্য করা হচ্ছে। বুঝতে পেরেছ? এবং তারা তার অন্তর্দ্বন্দ্ব এবং ত্রুটি বিচ্যুতির অনুসন্ধান করতেই ব্যস্ত। আর এই গোষ্ঠীর, এই কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকের মধ্যে যারা পড়ছেন, যেমন হচ্ছে তোমার গর্ডন জনসন, অনিল সি, ফ্রান্সিস রবিনসন, এরা সবাই হচ্ছেন এই কেমব্রিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই নামগুলো মনে রাখবে, এরা কেমব্রিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো কেমব্রিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত যদি কয়েকজনের নাম বলে তাহলে এখানে লিখে দিলাম গর্ডন, ঠিক আছে, গর্ডন জনসন, অনিল সিল, অনিল সিল, তারপরে হচ্ছে ফ্রান্সিস রবিনসন, ফ্রান্সিস, প্রমুখ ছিলেন এই কেমব্রিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ঐতিহাসিক। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এখানে দেখো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মার্ক্সবাদী যে ইতিহাস চর্চা। এরপরে যেটা জানবো, দেখো এই যে বললাম এরপরে যেটা, সেটা হচ্ছে তোমার মার্ক্সবাদী ইতিহাস চর্চা। অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চার
যে বিভিন্ন ধারা, তো তার মধ্যে একটা হচ্ছে মার্ক্সবাদী ইতিহাস চর্চা। ঠিক আছে, তো দেখো এই যে সাম্যবাদী যিনি প্রণেতা ছিলেন আমরা সবাই জানি তিনি হচ্ছেন কার্ল মার্কস, তাই তো? কার্ল মার্কস। তো এই কার্ল মার্কস অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ব্যাখ্যা করেছেন, তাই তো? অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ব্যাখ্যা করেছেন, যেমন ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। এগুলো সম্পর্কে আমরা ক্লাস 9-এ পড়েছি, তাই না? তো যাই হোক, এই এই ইতিহাস দর্শনের যারা অনুসারী, তো এই ইতিহাস দর্শনের অনুসারী ঐতিহাসিকরাই হচ্ছে তোমার মার্ক্সবাদী ঐতিহাসিক নামে পরিচিত। তো এইখানেতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, সমাজ ও উৎপাদন ব্যবস্থার শোষক শোষিত সম্পর্কের ঘাত প্রতিঘাতের মাধ্যমে সমাজ আবর্তিত হয় এবং এগিয়ে চলে। দেখো এই যে মার্ক্সবাদী যে ইতিহাস চর্চা, তো এই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত ঐতিহাসিক যারা, যেমন রজনীপাম দত্ত। রজনীপাম দত্ত, রজনীপাম দত্ত, বিপান চন্দ্র আছেন, বিপান চন্দ্র, সুশোভন সরকার, সুশোভন সরকার, এরা সবাই হচ্ছেন এই মার্ক্সবাদী ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। ঠিক আছে, দেখো এই যে রজনীপাম দত্ত, তিনি রজনীপাম দত্ত থেকে শুরু করে, অর্থাৎ বিপান চন্দ্র বলো বা সুমিত সরকার মতো, এরা সবাই তো এই তোমার মার্ক্সবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তো এই মার্ক্সীয় তথ্যে এরাও বিশ্বাসী, এবং এরাও বিশ্বাস করতেন যে সাম্রাজ্যবাদ বনাম জাতীয়তাবাদ নয়, ইতিহাসের মূল চালিকা শক্তি হচ্ছে শোষক বনাম শোষিতের দ্বন্দ্ব। তাদের মতে হচ্ছে এই যে উপনিবেশিক আমল, তো সেই উপনিবেশিক আমলে ভারতের ইতিহাসের মূল যে চালিকা শক্তি ছিল সেটা হচ্ছে দেশি আর বিদেশি শোষকদের সঙ্গে ভারতীয় শ্রমিক ও কৃষকদের দ্বন্দ্ব। তো এই বিষয়বস্তুটাই স্থান পেয়েছে মার্ক্সবাদী ইতিহাস চর্চায়। ঠিক আছে, এরপরে আমরা জানবো অ্যানাল গোষ্ঠী সম্পর্কে। তো অ্যানাল গোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্রান্সের বিখ্যাত মার্ক ব্লক আর একজন হচ্ছে লুসিয়েন ফেবর, এই দুইজন একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, যে পত্রিকাটার নাম হচ্ছে দ্য অ্যানাজ। হ্যাঁ, তো অ্যানাল যে স্কুল আছে, সেই অ্যানাল স্কুলের ঐতিহাসিকেরা ইতিহাস চর্চার ধারার পরিবর্তন তারা ঘটান, এবং সেইখানেতে আমরা দেখতে পাই যে তারা সামাজিক জীবরূপে মানুষের সামাজিক অবস্থান, তাদের আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়েছে। তার মানে দেখো এই যে ফ্রান্সের যে পত্রিকা, যে অ্যানাজ পত্রিকা, তো সেই পত্রিকায় আমরা দেখতে পাই যে কয়েকজন ঐতিহাসিক তাদের মত প্রকাশ করেন, যাদের মধ্যে ছিলেন এই মার্ক ব্লক, লুসিয়েন ফেবর, অনেকে, রয় লাদুরি, অনেকেই, এবং এরা সবাই মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। দেখো এরা মার্ক্সবাদে বিশ্বাসী থাকলেও তারা শুধুমাত্র আর্থিক বিষয়টাকে অধিক গুরুত্ব প্রদান করেননি। আর্থিক বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়ার পরিবর্তে তারা কি করেছেন না, মানুষের তোমার সামাজিক অবস্থান, তাদের আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে সেই ইতিহাসটাকে তারা ব্যাখ্যা করেছেন। তো এই ইতিহাস চর্চাকে বলা হচ্ছে অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা। ঠিক আছে, এটা খুব ভালো করে করবে, এখান থেকে কোশ্চেন হয় যে অ্যানাল স্কুল কি বা অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা। এই অ্যানাল স্কুল কি, এটা একটা কোশ্চেন হয় 2 মার্কসের। বা অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা। এরপরে যেটা সেটা দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা। ঠিক আছে, তো এখানেতে আমরা দেখতে পাই যে সমাজে যারা তথাকথিত কি বলবো বলো তো, অন্তজ শ্রেণী ও দলিত শ্রেণী, তো সেই অন্তজ বা দলিত শ্রেণী নামে যারা পরিচিত, তো সেই সব শ্রেণীর
মানুষদের কথার কাহিনীর তোমার এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু, নিম্নবর্গের ইতিহাস চর্চার বিষয়বস্তু। অর্থাৎ এইখানেতে তার মানে সমাজে যারা অন্তজ শ্রেণী হিসাবে পরিচিত সেই নিম্নবর্গের মানুষদের বংশ পরিচয়, তাদের বসতি বিস্তার, তাদের জীবনধারা, তাদের সংস্কৃতি, তাদের ক্ষোভ বিক্ষোভ, এই সমস্ত কিছু নিয়ে একদল ঐতিহাসিক গবেষণা করেন। তো এদের এই যে ইতিহাস চর্চা, এটা যে মানে ইতিহাস চর্চার এই যে নতুন ধারা, তো এটাকে বলা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা। আর এই ইতিহাস চর্চাতে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নবর্গের মানুষদের বিশেষত যারা অন্তজ শ্রেণী, দলিত শ্রেণী নামে পরিচিত, তো সেই নিম্নবর্গের মানুষদের যেটা আমি বললাম যে তাদের বংশ পরিচয়, বসতি বিস্তার, জীবনধারা, তাদের সংস্কৃতি, তাদের ক্ষোভ বিক্ষোভ, এই সমস্ত নিয়েই আলোচনা করা হয়েছে। তো ইতিহাস চর্চার এই যে নতুন ধারা, এটাকে বলা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা, ঠিক আছে। আর এই ইতিহাস চর্চাটাকে নিয়ে যারা গবেষণা করেছেন তাদেরকে বলা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা, তাদের বলা হচ্ছে ঐতিহাসিক, ঠিক আছে। তো এই নিম্নবর্গের ঐতিহাসিকদের মধ্যে যারা পড়ছে তারা হচ্ছেন যেমন রণজিৎ গুহ, কি নাম বললাম, রণজিৎ গুহ, ঠিক আছে। এটা মনে রাখবে, কারণ এই রণজিৎ গুহকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? রণজিৎ গুহকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। তাছাড়াও আরও অনেকেই ছিলেন, যেমন শাহিদ আমিন, গৌতম ভদ্র, এরাও ছিলেন নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্তর্গত ঐতিহাসিক, ঠিক আছে। তো এটা খুব ভালো করে করবে। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এটা 2 মার্কসেরও হতে পারে, 4 মার্কসেরও হতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা জানলাম যে ইতিহাস চর্চার পদ্ধতিগুলো কী কী, এবং সেই পদ্ধতিগুলোর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে বা এদের মেন বিষয়বস্তুগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা এখানে বললাম। তো এখানে দেখো মানে প্রথমে এখানে পড়বে ইতিহাস চর্চা। তাহলে ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এটা 2 মার্কসের কোশ্চেন হতে পারে। ইতিহাস চর্চার পদ্ধতি কয়টা আছে? 6টা। সেই 6টা কি কি এটা পড়বে। তারপরে ইতিহাস জাতীয়, যেমন প্রত্যেকটা ইতিহাস চর্চা থেকে কোশ্চেন হতে পারে। যেমন জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এই ইতিহাস চর্চার অন্তর্গত ঐতিহাসিক। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এর ঐতিহাসিক কারা পড়ছে? কেমব্রিজ গোষ্ঠী অ্যাকচুয়ালি কি? মার্ক্সবাদী জনক কাকে বলা হয়? তারপরে অ্যানাল গোষ্ঠী, অ্যানাল স্কুল কি, খুব ইম্পর্টেন্ট, এটা 2 মার্কসের কোশ্চেন হতে পারে। অ্যানাল গোষ্ঠী ঐতিহাসিক কারা? তোমার নিম্নবর্গের ইতিহাস চর্চা যেটা বললাম, এটা 2 মার্কসেরও হতে পারে, 4 মার্কসেরও হতে পারে। নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, ঠিক আছে। এখানে যতগুলো কোশ্চেন বললাম এগুলো পড়বে। আর এখানে আর একটা কোশ্চেন দেখো, যেটা আমি বললাম এরপরে বলবো, দেখো যেটা হচ্ছে তোমার যে এই যে আধুনিক ইতিহাস চর্চা। তো আধুনিক ইতিহাস চর্চা কিভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে? দেখো আমরা সবাই জানি যে ইতিহাস হচ্ছে কি বলতো, বহমান। তার মানে ইতিহাস সবসময় বয়ে চলে, তাই তো। দেখো যেহেতু ইতিহাস বহমান, তাই নির্দিষ্ট স্থান আর কালের সীমার মধ্যে তো ইতিহাস সীমাবদ্ধ থাকতে পারে না, আর সীমাবদ্ধ রাখাও যায় না। তাই সেই জন্য কোনো কোনো ঐতিহাসিক সার্বজনীন বিশ্বজনীন ইতিহাসের কথা বলেছেন। আবার কোনো কোনো ঐতিহাসিক দেখি জাতীয়তাবাদের ভিত্তিতে ইতিহাস চর্চা করেছেন। আবার কোনো কোনো ঐতিহাসিককে দেখি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে, তাই তো, যে এগুলোর ব্যাখ্যা আমি একটু আগে করলাম। আবার কোনো কোনো ঐতিহাসিক মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিহাসকে ব্যাখ্যা করেছেন, ইতিহাস চর্চা করেছেন। আবার অনেকে দেখি অউন্নত জাতিগোষ্ঠী অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস চর্চার উপর গুরুত্ব দিয়েছেন। তার মানে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দিক দিয়ে, তাই তো। তো ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে বিভিন্ন কারণে। তো সেই কারণগুলো অনেক কারণ হতে পারে। সেটা ব্যক্তিগত প্রভাব পড়তে পারে, উৎপাদন ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে, সাম্রাজ্যবাদী প্রবণতা হতে পারে, বা জাতীয় স্বার্থ হতে পারে, নেতিবাচক মনোভাব। আবার কিছু কিছু ঐতিহাসিক ইতিহাস চর্চা উপলব্ধ করেছে, যাই হোক, বা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ইতিহাস চর্চা করতে। তো যাই হোক, তো নানান ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা ঐতিহাসিকেরা বিভিন্নভাবে করে থাকেন। আর ব্যাখ্যার এই বিভিন্নতার জন্য, এই যে বিভিন্নভাবে করে থাকেন, তো সেই বিভিন্নতার জন্য আমরা দেখতে পাই যে আধুনিক ইতিহাস চর্চায় এত বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। তো এটাও একটা কোশ্চেন, এটা খুব ভালো করে করবে যে আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠার কারণ কি, বা আধুনিক ইতিহাস চর্চা কেন বৈচিত্র্যপূর্ণ,
ঠিক আছে, এটা 2 মার্কসেরও হতে পারে, 4 মার্কসেরও হতে পারে। এটা ভালো করে করবে যে আধুনিক ইতিহাস চর্চা কেন বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে, আর এটা প্রথম অবশ্যই করবে যে ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি কি। আর প্রত্যেকটা এখানে ইতিহাস চর্চার যে সমস্ত ঐতিহাসিক পড়ছেন সেই ঐতিহাসিকদের নাম অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা গোষ্ঠীর ক্ষেত্রে। প্রত্যেকটা গোষ্ঠীর ইতিহাস চর্চার যে সমস্ত ঐতিহাসিকরা পড়ছেন তাদের প্রত্যেকের নাম মনে রাখতে হবে। ঠিক আছে, আর এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো হবে সেগুলো পড়বে। দেখো এছাড়াও এখানে আরও কিছু গোষ্ঠী আছে, যেমন হুইক ঐতিহাসিক গোষ্ঠী আছে, যেমন মানব সভ্যতার যে একমুখী অগ্রগতির কথা, যে ইংরেজ ঐতিহাসিকদের ইতিহাস চর্চার মূল নিয়ন্ত্রক, তাদেরকে বলা হচ্ছে হুইক ঐতিহাসিক গোষ্ঠী। যেমন এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ঐতিহাসিক হচ্ছেন বিউরি, জে.বি. বিউরি, মনে রাখবে। তারপরে জি.এম. ট্রেভেলিয়ান, এরা সবাই ছিলেন এই হুইক ঐতিহাসিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই নাম দুজনের মনে রাখবে। তাছাড়াও আছে যুক্তিবাদী বা প্রত্যক্ষবাদী ঐতিহাসিক গোষ্ঠী, সে উত্তর আধুনিকতাবাদী ঐতিহাসিক গোষ্ঠী, এগুলো ইতিহাস চর্চার মধ্যেই পড়ছে। ঠিক আছে, দেখো এই যে বললাম যুক্তিবাদী বা প্রত্যক্ষবাদী ঐতিহাসিক যে গোষ্ঠী, তো এখানে আমরা দেখতে পাই যে ইতিহাসে বৈজ্ঞানিক ও যুক্তিবাদী ধ্যান ধারণা প্রয়োগের পক্ষপাতী যেসব ঐতিহাসিক, তো তাদেরকে বলা হচ্ছে যুক্তিবাদী বা প্রত্যক্ষবাদী ঐতিহাসিক। এদের মধ্যে যেমন পড়ছেন বেনেডিতো ক্রস, তারপরে হচ্ছে বার্কলে, এরা ছিলেন যুক্তিবাদী বা প্রত্যক্ষবাদী ঐতিহাসিক গোষ্ঠী। আর উত্তর আধুনিকতাবাদী ঐতিহাসিক গোষ্ঠীর মধ্যে যারা পড়ছেন যারা হচ্ছেন জাক দেরিদা, তারপরে হচ্ছে মিশেল ফুকো, এরা হচ্ছেন উত্তর আধুনিকতাবাদী ঐতিহাসিক গোষ্ঠী। তো এই ঐতিহাসিক গোষ্ঠীগুলো সম্পর্কেও পড়তে হবে। ঠিক আছে, এবং এদের এই ঐতিহাসিকদের নামগুলো মনে রাখতে হবে। তো এখানে যে কোশ্চেনগুলো বললাম এগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।